কি একটা দরকারি কাজে যাচ্ছিলাম আগরতলায়। প্লেন 2 ঘন্টা লেট। অত্যন্ত বিরক্তিকর সেই 2 ঘন্টা দমদম বিমানবন্দরে অপেক্ষা করে কাটল। কলকাতা থেকে ট্যাক্সিতে আসবার পথে বেলেঘাটায় দারুণ ট্রাফিক জ্যাম ছিল। তখন ভেবেছিলাম প্লেন বুঝি আমাকে বাদ দিয়েই উড়ে চলে যাবে। দারুণ উৎকণ্ঠা নিয়ে পৌঁছবার পর এই অকারণ অপেক্ষা। আকাশে মেঘ জমেছে। এই মেঘ কতখানি জমাট আর এর মধ্যে ঝড় বৃষ্টির আশু সম্ভাবনা আছে কি না আমি জানি না। যদি প্লেন আজ না যায়, আসাম ত্রিপুরা ফ্লাইট প্রায় ক্যান্সেলড হয়। আগরতলা বিমানবন্দরে আমার জন্যে লোকজন অপেক্ষা করে থাকবে। দারুণ অস্বস্তি হচ্ছে। একটা চেনাশুনো লোকও চোখে পড়ছে না। তাহলে অন্তত কথা বলে সময় কাটানো যেত। এয়ার হোস্টেস আর বিমানকর্মীরা ঘোরাঘুরি করছে ব্যস্তভাবে। ওদের সব সময়ই ব্যস্ত মনে হয়। ওদের দেখলেই অন্য যাত্রীদের চোখ উৎসুক হবে। হয়তো কোনো খবর শোনা যাবে, কিন্তু কেউ কিছুই বলছে না। আমি একটা বই খুলে বসেছিলাম, কিন্তু মন বসছে না কিছুতেই। তারপর এক সময় আমাদের বিমানের নাম ঘোষণা হলো। গনগনে রোদের মধ্যে অনেকখানি সিমেন্টের মাঠ পার হয়ে সিঁড়ির কাছে এসে লাইন দিলাম। আমার এক হাতে একখানা মোটা বই, অন্য হাতে একটা ব্যাগ। অন্যমনস্কভাবে সিঁড়ি দিয়ে উঠছিলাম। সিঁড়ির একেবারে উপরে একজন এয়ার হোস্টেস দাঁড়িয়ে থাকে, যার কাজ মিষ্টি হেসে প্রত্যেক যাত্রীকে নমস্কার করা। প্রত্যেক দিন প্রতিটি প্লেন ছাড়ার সময় এই কাজটা করতে হয় বলে তাদের হাসিটা নিতান্তই যান্ত্রিক। একটুখানি হেসেই আবার গম্ভীর হয়ে যায়। সাধারণত সুশ্রী মেয়েদেরকেই এয়ার হোস্টেস করা হয়। তারাও আবার বেশি সাজগোজ করে আরও খানিকটা কৃত্রিম সুন্দরী হয়ে থাকে। ওদের সবাইকেই প্রায় একই ধরনের দেখায় বলে আমি 2-1 পলকের বেশি দেখি না। সিঁড়ির উপরে যে মেয়েটি দাঁড়িয়েছিল সে আমাকে নমস্কার বলতেই আমিও মাথা ঝুঁকিয়ে নমস্কার বলে ভিতরে ঢুকে যাচ্ছিলাম। এই সময় আবার যেন শুনলাম সে বলছে, নমস্কার সুনীলদা। ভুল শুনলাম? ফিরে তাকালাম আবার। মেয়েটি হাসছে। এয়ার হোস্টেসের যান্ত্রিক হাসি নয়, একটি যুবতী মেয়ের চেনা হাসি। আমি বললাম, খুকু। ততক্ষণে পেছনের লোক এসে গেছে। প্লেনের সিঁড়িতে দাঁড়িয়ে একটার বেশি 2টি কথা বলার রেওয়াজ নেই। বিস্মিত দৃষ্টি নিয়ে আমাকে ভেতরে চলে যেতেই হলো। নিজের জায়গাটা খুঁজে পেতে বেশি দেরি হলো না। যাক, জানলার ধারেই জায়গা পাওয়া গেছে। ব্যাগটা উপরের তাকে তুলে দিয়ে আরাম করে বসলাম। সিট বেল্টটা বেঁধে নিতে হলো। এখন সিগারেট ধরাবার নিয়ম নেই। আমার বুকের মধ্যে একটা চাপা উত্তেজনা। সত্যিই কি খুকুকে দেখেছি? ভুল করিনি তো? কিন্তু ঠিক সেই রকমই তো সরলতা আর দুষ্টুমি মেশানো হাসি। আমার পাশের সিটে এসে বসলো একজন বিশাল চেহারার অবাঙালি ভদ্রলোক। কোনো ভারী জিনিসের ব্যবসায়ী মনে হয়। আজ প্লেনটাতে যাত্রী বেশি নেই। কয়েকটি সিট পুরো খালি পড়ে আছে। দরজা বন্ধ হয়ে গেছে। প্লেনটা দৌড় দেবার আগে দম নিচ্ছে। 2জন এয়ার হোস্টেস ঘোরাঘুরি করছে। আমি চোখ দিয়ে ওদের একজনকে অনুসরণ করতে লাগলাম। না, মেয়েটি যে খুকুই তাতে কোনো সন্দেহ নেই। আমার কোনো চেনা মেয়ের পক্ষে এয়ার হোস্টেস হওয়া অসম্ভব কিছু নয়। বস্তুত আমি আরও 2জন এয়ার হোস্টেসকে চিনি, কিন্তু খুকুকেই যে এখানে এ অবস্থায় দেখব তা যেন কিছুতেই বিশ্বাস করা যায় না। ব্যাপারটা যেন অতি নাটকীয়, বড় বেশি গল্পের মতন। ঠিক বিশ্বাস করা যায় না। এখন বুঝতে পারলাম লাউঞ্জে অপেক্ষা করার সময় আমি খুকুকে 2-1 বার ঘোরাঘুরি করতে দেখেছি। তখন কিছুই মনে হয়নি। এয়ার হোস্টেসদের সাজগোজ আর চাকচিক্যই বেশি চোখে পড়ে। তখন যদি চিনতে পারতাম তাহলে খুকুর সঙ্গে কিছুক্ষণ গল্প করতে পারতাম। বুকের মধ্যে দারুণ কৌতূহল ছটফট করছে। যেন একটা রোমাঞ্চকর কাহিনী অর্ধেকটা পড়ার পর বইখানা হারিয়ে গিয়েছিল। আজ আবার সেটা ফিরে এসেছে হাতে। কিন্তু খুকু কি আমার সঙ্গে কথা বলার সময় পাবে? বিমানের মধ্যে কি কোনো যাত্রীর সঙ্গে ওদের গল্প করার নিয়ম আছে?
প্লেন আকাশে উড়তেই আমি বাহিরের দিকে তাকিয়ে রইলাম। হঠাৎ যে বাড়িঘর মানুষজন একটু একটু করে ছোট হয়ে আসে, এই দৃশ্যটা দেখতে আমার খুব ভালো লাগে। এই জন্যই জানলার পাশে জায়গা না পেলে রাগ ধরে। সিট বেল্ট খোলার অনুমতি পেয়ে সিগারেট ধরালাম। খুকু আরও দু একবার চলে গেল আমার কাছ দিয়ে, আমার দিকে আর তাকাচ্ছেই না। এখন কাজের সময়, এখন তো আর ওদের গল্প করার কথা নয়। এয়ার হোস্টেস দুজনেই লজেন্সের ট্রে নিয়ে বিলি করছে। আশ্চর্যের ব্যাপার, খুকু আমাকে দিতে এলো না, এলো অন্য মেয়েটি। খুকু কি এখন ইচ্ছে করে আমাকে এড়িয়ে যাচ্ছে? তাহলে হঠাৎ আমার নাম ধরে ডাকলো কেন? ও যদি আমার নাম না বলতো তাহলে হয়তো আমি ওকে চিনতামই না। বড়জোর আমি মনে করতাম খুকুর সঙ্গে মেয়েটির চেহারার মিল আছে। এবার ওরা চা কফি দিচ্ছে। খুকু জানে আমি চা খেতে কত ভালোবাসি। ছাত্র বয়সে সারাদিনে অন্তত 10-12 কাপ চা খেতাম। এখনও সে নেশা যায়নি। খুকুর কি মনে আছে সে কথা? অনেক সময় খুকুই আমার জন্য চা বানিয়ে আনতো 3তলা থেকে। আমাদের ফ্ল্যাট বাড়ির যে কোনো ফ্ল্যাটে চা হলেই সে জানে আমার জন্য 1 কাপ বেশি জল নেওয়া হতো। একদিন দুপুর 2টোর সময় 1 কাপ চা এনে খুকু বলেছিল, ভাগ্যিস 1তলার ফ্ল্যাটে গেস্ট এসেছে, তাই তুমি এখন চা পেলে সুনীলদা। খুকুর কি মনে আছে? এবারে ও অন্য মেয়েটি আমাকে জিজ্ঞেস করতে এলো আমি চা না কফি খাবো। আমার পাশের লোকটি চা চাইলেন বলেই আমি ইচ্ছে করেই বললাম কফি। পাশের লোকটি চা পেয়ে গেলেন সঙ্গে সঙ্গে। আমার কফি আর আসেই না। আমার আসনটা প্লেনের প্রায় লেজের দিকে, সেই জন্যই বোধহয় আসতে দেরি হচ্ছে। পাশের লোকটি একবার উঠে গেলেন, বোধহয় বাথরুমে। একটু বাদে পেছন দিকে ঘাড় ফিরিয়ে দেখি সেই লোকটির সঙ্গে খুকু কথা বলছে। খুকু কি এই লোকটিকেও চেনে নাকি? কি ব্যাপার রে বাবা! আমি আবার জানলা দিয়ে বাহিরে তাকিয়ে রইলাম। এখন আর কিছুই দেখা যায় না, শুধু মেঘের খেলা। মেঘ বলে ও ঠিক চেনা যায় না, মনে হয় যেন একটা সাদা বরফের দেশ, তার উপর এসে পড়েছে শেষ সূর্যের আলো। হঠাৎ চমকে উঠলাম। কে যেন বলল, এই নিন আপনার কফি নিন। দেখলাম 2টো কাগজের গেলাসে কফি নিয়ে খুকু দাঁড়িয়ে আছে। কফির গন্ধের চেয়েও বেশি পাচ্ছি তার গায়ের মিষ্টি সেন্টের গন্ধ। মুচকি হেসে খুকু জিজ্ঞেস করল, আপনি বুঝি আজকাল কফি খেতে ভালোবাসেন? চায়ের নেশা চলে গেছে? তাহলে মনে আছে খুকুর? একটু আনন্দ হলো। খুবই সামান্য ব্যাপার, তবু কেউ আমার পুরনো দিনের কোনো কথা মনে রেখেছে, এটা জানলেই এরকম আনন্দ হয়। কারণ আমি তো অন্য কারুরই পুরনো দিনের কথা ভুলি না। আমার দুঃখই এই, আমি কিছুই ভুলি না। এমন অনেক কিছুই থাকে যা ভুলে যাওয়াই ভালো। খুকুর পুরনো দিনের কথা যদি ভুলতে পারতাম তাহলে ওর সঙ্গে কথা অনেক সহজ হতো। আমার হাতে একটি গ্লাস দিয়ে খুকু বলল, সুনীলদা আপনার পাশে বসবো? উত্তরের অপেক্ষা না করেই সে বসে পড়ল ঝপাং করে। আমি জিজ্ঞেস করলাম, এখানে যে ভদ্রলোক ছিলেন? দুষ্টু হেসে খুকু উত্তর দিল, তাকে আর একটা জায়গায় বসিয়ে দিয়েছি, জানলার ধারে। আমি কফিতে চুমুক দিলাম। পরের কয়েক মুহূর্ত কোনো কথা খুঁজে পেলাম না। খুকু জিজ্ঞেস করল, আপনি আমাকে দেখে একটু অবাক হয়ে যাননি? একটু নয়, খুব। আগরতলা কেন যাচ্ছেন? একটা কাজে। কদিন থাকবেন? 4-5 দিন। আমিও থাকবো 1 সপ্তাহ। তোমাদের পরের ফ্লাইটেই ফিরে আসতে হয় না? আমি ছুটি নিয়েছি। খুকু, তুমি কতদিন এই চাকরিতে ঢুকেছ? খুকু ঠোঁটে আঙুল দিয়ে বলল, চুপ, আমাকে খুকু খুকু বলবেন না, আমার নাম বাসবী চৌধুরী। এরকম সিনেমা অ্যাক্ট্রেসের মতন নাম আবার তোমার কবে থেকে হলো? সত্যি আমার ভালো নাম বাসবী, অনেকে অবশ্য আমাকে জয়শ্রী বলেও ডাকতো। আমি ছোট্ট একটা দীর্ঘশ্বাস লুকোলাম। ওর জয়শ্রী নামটা আমি আগে শুনেছি। অবনীও ওকে ডাকতো ওই নামেই। আমরা অবশ্য খুকুই বলতাম। যখন ওকে প্রথম দেখি তখন ও ফ্রক পরতো, ক্লাস 9-এর ছাত্রী, থাকতো আমাদেরই পাড়ায়। বয়সের তুলনায় চেহারাটা বেশ বড়,
তখন থেকেই পাড়ায় ছেলেদের নজরে পড়ে গেছে। অত্যন্ত একটা টাইট ফ্রক, কাঁধের কাছটা ছেঁড়া, সেই ছেঁড়া জায়গাটা ডান হাতে চেপে ধরে খুকু আমাদের বাড়ির সামনের মাঠটা দিয়ে দৌড়ে দৌড়ে আসছে। এই দৃশ্যটা আমার চোখে ভাসে। খুকুরা থাকতো অন্য বাড়িতে, ওদের অবস্থা বিশেষ ভালো ছিল না। আমাদের বিশাল ফ্ল্যাট বাড়িতে অনেক লোকজন। এরই একটা ফ্ল্যাটে একসময় খুকুর এক দূরসম্পর্কের কাকা থাকতেন। সেই সূত্রে খুকু আসতো। তারপর খুকুর কাকারা উঠে চলে গেলেন, কিন্তু ততদিনে প্রতিটি ফ্ল্যাটের লোকজনের সঙ্গে খুকুর চেনা হয়ে গেছে এবং সকলের সঙ্গে সে দাদা, কাকা, মাসি, পিসির সম্পর্ক পাতিয়ে ফেলেছে। সব ঘরের দরজাই তার জন্য অবারিত। পাশ ফিরে খুকুর দিকে ভালো করে তাকালাম। সেই খুকু এখন বাসবী চৌধুরী, ফিটফাট সেজেগুজে আছে, ঝরঝর করে ইংরেজিতে কথা বলতে পারে। মাত্র ৬-৭ বছরের ব্যবধান, এর মধ্যেই কত রকম কাণ্ড ঘটে গেছে এই মেয়েটিকে নিয়ে। খুকু বলল, ১ বছর ২ মাস হলো এই চাকরিতে ঢুকেছি, এবার ছেড়ে দেব বোধ হয়। সে কি, কেন? আর ভাল লাগছে না, এর মধ্যেই একঘেয়ে হয়ে গেছে। এরপর কি করবে কি জানি। বলেই খুকু আবার সরলভাবে হাসল। এটাই খুকুর খাঁটি স্বভাব। পরের দিন যে ও কি করবে তা ও নিজেই জানে না। খুকু ছিল যাকে বলে পাড়া বেড়ানি মেয়ে। সব সময় এ বাড়ি ও বাড়ি ঘুরে বেড়াতো। আমাদের বাড়ির কেউ খুকুকে বিশেষ পছন্দ করতো না। খুকু কখনো আমার ঘরে ঢুকে আমার সঙ্গে গল্প করতে বসলে গুরুজনরা ওকে ডেকে সরিয়ে নিতেন। খুকু অনেক সময় দুমদাম কথা বলে অপ্রস্তুত অবস্থায় ফেলে দিত অনেককে। আমাদের রান্নাঘরে দেশলাই ফুরিয়ে গেছে, উনুন ধরানো যাচ্ছে না, খুকু অমনি ফস করে বলে ফেলতো, মাসিমা, সুনীলদার কাছেই তো দেশলাই আছে। তখন আমি লুকিয়ে চুরিয়ে সিগারেট খাই, বাড়ির লোক কেউ জানে না। সেই সময় আমার পকেটে দেশলাই থাকার কথা কেউ বলে দেয়? আমি খুকুকে পরে এজন্য বকুনি দিতে যেতেই ও বলেছিল, বাহ, মাসিমা তো আগেই একদিন দেখে ফেলেছেন যে আপনি সিগারেট খান, তাহলে আর দোষ কি? পাড়ার মধ্যে কার সঙ্গে কার ভাব, কার সঙ্গে ঝগড়া, কে কার সঙ্গে গোপনে সিনেমায় যায়, এসবও খুকু জানতো। তাই সবাই ভয়ে ভয়ে থাকতো খুকু কখন কার সামনে কি বলে ফেলে। খুকু কিন্তু কোনো খারাপ উদ্দেশ্যে কারুর গোপন কথা কখনো ফাঁস করে দেয়নি। অন্যদের তুলনায় ওর সরলতা ছিল বেশি। ভালো মন্দের ব্যবধানটাও ও ঠিক বুঝতো না। গুরুজনরা যাঁরা একসময় খুকুকে ভালোবাসতেন, বড় হয়ে ওঠার পর তাঁরাও খুকুকে অপছন্দ করতে শুরু করলেন। খুকুর উদ্ধত স্বাস্থ্য, সেটা ওর দোষ। তাছাড়া ও পাড়ার বখাটে ছেলেদের সঙ্গে আড্ডা মারতে শুরু করেছে। তাছাড়া ও নাকি চোর, প্রায়ই ১খানা ২খানা বই না বলে নিয়ে চলে যায়। আমার ২-১টা বই কখনো কখনো অদৃশ্য হয়ে গেলেও আমি ওকে কখনো সন্দেহ করিনি। খুকুর স্বভাবটা ছটফটে হলেও বুদ্ধিটা খুব তীক্ষ্ণ। স্কুলে পড়াশুনোয় ভালো ছিল। ওদের পরিবারটা সম্মানিত হলেও হঠাৎ ভাঙন ধরেছিল। ওর বাবা মারা যান সামান্য অসুখে। এক দাদা আমেরিকায়, বাড়ির সঙ্গে বিশেষ সম্পর্ক রাখে না। দিদি চাকরি করে আর খুব প্রেম করছে একজনের সঙ্গে, শিগগিরই বিয়ে হবে। একটি ছোট ভাই, অনেকটা জড়ভরত ধরনের। ক্লাস 10-এ উঠে খুকুও রীতিমতন প্রেম করে বেড়াতে লাগলো। তার নিন্দেই কান পাতা যায় না। অথচ মাঝে মাঝে যখন আমাদের বাড়িতে আসে তখনও সেই রকম সরল মুখ, বই পড়ার দারুণ আগ্রহ, কথা বলতে ভালো লাগে মেয়েটির সঙ্গে। অন্যরা যাকে প্রেম কিংবা অসভ্যতা ভাবে, সেটা খুকুর ক্ষেত্রে ছিল সহজ মেলামেশা। গলির মোড়ে মোড়ে সদ্য যুবারা আড্ডা মারে। মেয়েরা যখন সেখান দিয়ে যায় মুখ নিচু করে থাকে, কারুর সঙ্গে একটিও কথা বলে না, যেন কোনো ক্রমে সেই জায়গাটা পার হয়ে যেতে পারলেই হলো। রাস্তায় দাঁড়িয়ে ছেলেদের সঙ্গে মেয়েদের কথা বলার নিয়ম নেই। একমাত্র খুকুই সেখানে দাঁড়িয়ে পড়তো, ছেলেদের নাম ধরে ডেকে কথা বলতো। অনেক ছেলেই তার বাল্যকালের খেলার সাথী। তারা বড় হয়ে ওঠার সঙ্গে সঙ্গেই খুকু তাদের সঙ্গে কথা বলা বন্ধ করেনি।
তাদের সঙ্গে সে রাস্তায় দাঁড়িয়ে গল্প করেছে, ক্লাব ঘরে আগে ক্যারাম খেলেছে, কি জানি সিনেমাতেও গেছে কিনা ওদের সঙ্গে। মেয়ে হয়েও সে ছেলেদের সঙ্গে সমান সমানভাবে মিশতে চেয়েছিল। গুরুজনদের চোখে সেটাই অন্যায়। আমাদের বাড়িতেই ছাদের একখানা ঘর নিয়ে থাকতো দুই ভাই, অবনী আর সুবীর। মফস্বলের গরিব ঘরের ছেলে, কলকাতায় থেকে পড়াশুনো করছে, খুব কষ্ট করে থাকতো ওরা। দুটি ছেলেই চমৎকার, খানিকটা আদর্শবাদী ধরনের। অবনী সদ্য বিএসসি পরীক্ষা দিয়েছে, তখনও রেজাল্ট বেরোয়নি। এরই মধ্যে নিজে কি একটা ছোটোখাটো ব্যবসা শুরু করেছে। ছোট ভাই সুবীর তখনও কলেজে পড়ছে। ওরা দুই ভাই নিজেরাই রান্না করে খায়। খুকু কখনো কখনো ওদের ঘরেও যেত গল্প করতে, ওদের চা বানিয়ে দিত কিংবা রান্নায় সাহায্য করত। শুধু ব্যাচেলরদের ঘরে কোনো মেয়ের যাওয়া আসায় পাড়ার লোকেদের আর চোখ টাটায়। সুনীতি রক্ষার নামে আসলে সেটা হিংসে। একদিন শুনলাম পাড়ার কয়েকটা ছেলের সঙ্গে অবনী খুব ঝগড়া করেছে। অবনী ঠান্ডা স্বভাবের ছেলে, পাড়ার মস্তানদের ঘাঁটাঘাঁটি করা তাকে মানায় না, কিন্তু ব্যাপারটায় নাকি খুকু জড়িত। দেশের অবস্থা সেই সময় বদলে গিয়েছিল অনেকটা। আগে যাদের বলা হতো পাড়ার ছেলে, তাদেরই নাম হলো পাড়ার মাস্তান। তারা কেউ হাতে লোহার বালা পরে, কেউ দাড়ি রাখে, গলার আওয়াজও হঠাৎ কর্কশ হয়ে গেছে, কিংবা ইচ্ছে করেই কর্কশভাবে কথা বলে। তাদের রীতিমতন সমীহ করে চলতে হয়। তারা কাউকে অপমান করেছে দেখলেও প্রতিবাদ করা যায় না। ভদ্রলোকেরা সবাই তখন এই নীতি নিয়েছে যে মাস্তানদের ঘাঁটাতে নেই। খুকু কিন্তু তখনও মেলামেশা ছাড়েনি ওদের সঙ্গে। সেই রকমই হেসে হেসে গল্প করে, আবার কখনো ওদের ধমকাতেও দেখেছি। মাস্তানদের সঙ্গে খুকুর এই ভাব রাখাটা অবনী সহ্য করতে পারে। খুকুদের বাড়িতে শক্ত কোনো অভিভাবক নেই, তার মা নিরীহ মানুষ। সেখানে অবনী হয়ে উঠল অভিভাবকের মতন। মস্তানরা এই নিয়ে আওয়াজ দেওয়া শুরু করলো অবনীকে। তার কয়েকদিন বাদে শুনলাম অবনী আর সুবীর খুকুদের বাড়িতেই খাবার ব্যবস্থা করেছে, বদলে টাকা দেয়। এর ফলে ওদের আর হাত পুড়িয়ে রান্না করে খেতে হবে না, খুকুদেরও খানিকটা সাহায্য হবে। সেই সঙ্গে অবনী খুকুকে পড়াতেও শুরু করেছে। সামনেই স্কুল ফাইনাল, সে যাতে ভালো রেজাল্ট করতে পারে। কফি খাওয়া শেষ হয়ে গিয়েছিল। খুকু আমার হাত থেকে গেলাসটা নিয়ে উঠে দাঁড়ালো, তারপর বলল, আগরতলায় আপনি কোথায় থাকবেন? সার্কিট হাউসে। আমি দেখা করব আপনার সঙ্গে। নিশ্চয়ই এসো। আপনি আমাকে দেখে রাগ করেননি? খুকু হাসতে হাসতে জিজ্ঞেস করলো এই কথাটা। আমিও হাসি মুখে বললাম, না, আমি এখন যাচ্ছি, যদি পারি তো আবার আসবো। খুকুর চলে যাওয়ার দিকে আমি তাকিয়ে রইলাম। কেন বললাম না ওর উপরে দারুণ রাগ করাই তো উচিত। খুব মনে পড়ছে অবনী আর সুবীরের কথা। একটা সামান্য মেয়ের জন্য ওদের জীবন কি ছন্নছাড়া হয়ে গেল, অথচ খুকুর মুখে সামান্য গ্লানির চিহ্নও নেই। অবনী দারুণ যত্ন করে পড়াচ্ছিল খুকুকে, তার মনোভাবটা আমি বুঝতে পেরেছিলাম। পাড়ার বখাটে ছেলেদের সঙ্গে মিশে খুকু যাতে উচ্ছন্নে না যায় সেদিকে তার ছিল সজাগ দৃষ্টি। খুকুকে সে লেখাপড়া শিখিয়ে তৈরি করে নিচ্ছিল, তারপর সময় মতন বিয়ের প্রস্তাব করবে। সুবীর ছিল খুবই লাজুক, তার মনের কথা কেউ জানতে পারেনি। খুকু আমার কাছে আসতো গল্পের বই নিতে, যতক্ষণ থাকতো গলগল করে অনেক কথা বলে যেত। তখন তার বেশিরভাগ গল্পই অবনী আর সুবীর সম্পর্কে। দুজনকে নিয়ে সে মজা করত সব সময়। ওদের চায়ে নুন মিশিয়ে দিত, সুবীরের অঙ্কের খাতার মলাট বদলে জব্দ করেছিল। এইসব বলতে বলতে খুকু ঝরঝর করে হাসত। শুধু সেই নির্মল হাসিটুকুর জন্যই ওর উপর রাগ করা যেত না। পরীক্ষার মাত্র 1 মাস আগে খুকু সেই সাংঘাতিক কাণ্ডটা করল। এখনও সেই ঘটনাটা অবিশ্বাস্য মনে হয়। তার মাত্র কয়েকদিন আগে আমাদের পাড়ার বিমানদার বিয়ে হয়েছে খুব ধুমধামের সঙ্গে। বিমানদার স্ত্রী আরতি দেখতেও যেমন সুন্দরী, স্বভাবটিও সেই রকম নম্র।
বিয়ে উপলক্ষে খুকু কয়েকদিন সারাক্ষণই প্রায় রয়ে গেল বিমানদার বাড়িতে। সব রকম কাজে সাহায্য করতেও সে ওস্তাদ। আরতি বৌদির সঙ্গেও তার ভাব হয়ে গেল খুব। বিমানদার আর কোনো ভাই বোন ছিল না, খুকুই যেন হয়ে গেল আরতি বৌদির ননদ। বিমানদা অফিস যাবার পর নতুন বউ বাড়িতে একা থাকে, তাই খুকুই হয়ে গেল তার প্রত্যেক দিনের সঙ্গী। সকালবেলা অবনীর কাছে পড়াশুনো সেরে নিয়ে খুকু চলে আসতো আরতি বৌদির কাছে। আরতি বৌদি প্রায়ই তাকে খাওয়ান, এমনকি আরতি বৌদি তাঁর বাড়িতেও খুকুকে নিয়ে গিয়েছিলেন সঙ্গে করে। উনি ওকে খুবই ভালোবেসে ফেলেছিলেন। একদিন দুপুরবেলা আরতি বৌদি শখ করে খুকুকে তার নতুন একটা বেনারসি শাড়ি পরিয়ে দিয়েছেন। তারপর বললেন, তোমাকে কি সুন্দর দেখাচ্ছে ভাই, দাঁড়াও একটু স্নো আর পাউডার মাখিয়ে দিই। সেজে গুজে ফুটফুটে হয়ে উঠল খুকু। আরতি বৌদির তাতেও তৃপ্তি হলো না, নিজের গয়নাগুলো সব পরিয়ে দিলেন খুকুকে। তারপর তাকে আয়নার সামনে দাঁড় করিয়ে বললেন, দেখাচ্ছে ঠিক যেন রাজকন্যা। ইস, তোমার দাদা বাড়িতে থাকলে এই সময় তোমার যদি একটা ছবি তুলে রাখা যেত। আয়নার সামনে খুকু অনেকক্ষণ নিজেকে ঘুরিয়ে ফিরিয়ে দেখল। এত ভালো শাড়ি তো বেচারি কখনো পায়নি, এরকম গয়নাও পরেনি। ওর চেহারাটা সুন্দর, ফুটফুটে মুখ, সাজগোজ করলে ওকে তো ভালো দেখাবেই। খুকু বলল, বৌদি আমার মাকে একটু দেখিয়ে আসবো। আরতি বৌদি তৎক্ষণাৎ রাজি হয়ে বললেন, যাও না, দেখিয়ে এসো না। এক পাড়ার মধ্যেই বাড়ি, দুপুরবেলা, ভয়ের কোনো কারণ নেই। খুকু ছুটে বেরিয়ে গেল। সেই যে গেল, আর ফিরল না। আরতি বৌদি বিকেলবেলা পর্যন্ত অপেক্ষা করলেন, কাউকে কিছু বললেন না। তারপর বিমানদা বাড়ি ফিরলে শুধু বললেন, খুকুদের বাড়িতে একবার খোঁজ নিতে। খুকুর মা আকাশ থেকে পড়লেন। খুকু দুপুরের পর একবারও বাড়িতে আসেনি। পাড়ার মধ্যেও কোনো দুর্ঘটনা ঘটেনি। চতুর্দিকে খোঁজাখুঁজি হলো, খবর নেওয়া হলো বিভিন্ন হাসপাতালে এবং থানায়, কোথাও নেই। খুকু যেন সম্পূর্ণ উপে গেছে। ব্যাপারটা প্রথম বিশ্বাসই করা যায়নি। দিন দুপুরে একটা জলজ্যান্ত মেয়ে কি করে উধাও হয়ে যাবে? তার গায়ে অত গয়না ছিল বলে প্রথমেই মনে আসে যে কেউ হয়তো জোর করে তাকে ধরে নিয়ে গেছে। কিন্তু তাই বা কী করে হয়? বিমানদার বাড়ি থেকে খুকুদের বাড়ি মাত্র 20-25খানা বাড়ি পরেই। পাড়ার মধ্য দিয়ে সোজা রাস্তা, সেখান দিয়ে কে তাকে ধরে নিয়ে যাবে? তখন স্বভাবতই মনে আসে খুকু সোজা তার মায়ের কাছে না এসে অন্য কোথাও গিয়েছিল। চেয়েছিল আর কাউকে তার শাড়ি গয়না পরা চেহারা দেখাতে। কাকে? অবনীকে। কিন্তু আমাদের ফ্ল্যাট বাড়িতেও সে আসেনি। দুপুরবেলা অবনী বা সুবীর কেউই বাড়িতে থাকে না। তাহলে কি খুকু নিজের ইচ্ছেই চলে গেছে আরতি বৌদির গয়না নিয়ে? তখন ওর বয়স কতই বা, বড়জোর 18-19। সেই বয়সের একটি মেয়ের এরকম ডাকাতে বুদ্ধি হবে? বিশ্বাস করা যায় না, কিছুতেই বিশ্বাস করা যায় না। সেই সময় দেখেছিলাম আরতি বৌদির মহত্ব। উনি দিনের পর দিন সান্ত্বনা দিতে যেতেন খুকুর মাকে। তিনি বলতেন, শাড়ি গয়না গেছে যাক, সে এমন কিছু না, শুধু খুকু ফিরে এলেই হয়। খুকুর মায়ের চোখ থেকে অনবরত জলের ধারা গড়াতো। এই দুঃসময়ে বিধবাকে সাহায্য করারও কেউ ছিল না। দারুণ আঘাত পেয়েছিল অবনী, যেন তার সমস্ত স্বপ্ন তছনছ করে দিয়ে গেছে ওই একটি মেয়ে। অবনীর মুখের চেহারাটাই বদলে গিয়েছিল। সব সময়ে ফ্যাকাশে একটা ভাব, যেন তার জীবনের আর কোনো উদ্দেশ্য নেই। ছোট ভাই সুবীর এমনিতে চুপচাপ, সে এ ব্যাপারে ও কোনো কথা বলেনি। আরও যেন চুপচাপ হয়ে গেল এবং অল্পদিন পরেই অসুখে পড়ল। খুকুকে ফিরে পাওয়ার আশা যখন সবাই মোটামুটি ছেড়ে দিয়েছে, সেই সময় প্রায় মাস দেড়েক পরে খুকুর চিঠি এলো কাশি থেকে। খুকু তার মাকে লিখেছে যে গোবিন্দ নামে একটি ছেলে তাকে বিয়ে করতে চায়। গোবিন্দ জাতে তিলি, সেই জন্য এই বিয়েতে তার মায়ের আপত্তি আছে কিনা। এত কাণ্ডের পর শুধু জাত বিষয়ে মায়ের আপত্তি আছে কিনা এইটাই যেন বড় ব্যাপার।
খুকু আরও লিখেছে যে গোবিন্দ খুব ভালো ছেলে এবং সে বলেছে পরে চাকরি করে সে আরতি বৌদির গয়নাগুলো ফিরিয়ে দেবে। চিঠি পেয়ে খুকুর মাই শুধু কাঁদলেন আর সবাই রাগে ফুঁসে উঠল। সন্ধান যখন পাওয়া গেছে তখন শাস্তি দিতেই হবে। বয়সের দিক থেকে খুকু তখনও নাবালিকা, সুতরাং পুলিশের সাহায্য নিয়ে তাকে জোর করে ফিরিয়ে আনা যাবে। পাড়ায় ছেলেদের কাছ থেকে সন্ধান পাওয়া গেল গোবিন্দ অন্য পাড়ার এক মাস্তান। খুকুর সঙ্গে সঙ্গে সেও উধাও হয়ে গেছে ঠিকই, তবে যোগাযোগটা এতদিন বোঝা যায়নি। একমাত্র আরতি বৌদি পুলিশে খবর দেবার বিরোধী ছিলেন। তাঁর ধারণা ছিল পুলিশ দিয়ে জোর করে ধরে আনতে গেলে খুকুর জীবনটাই বোধহয় নষ্ট হয়ে যাবে। বিশেষত গয়না চুরির অপবাদ তিনি কিছুতেই খুকুর নামে দিতে চান না। তিনি সবাইকে বললেন ওইসব গয়না তিনি ইচ্ছে করে খুকুকে দিয়ে দিয়েছিলেন। খুকু যদি গোবিন্দকে বিয়ে করে সুখী হতে পারে তবে তাই হোক, তিনি আশীর্বাদ করবেন। তবু পুলিশে খবর গেল এবং পুলিশ কিছু করার আগেই অবনী ঠিক করল সে তক্ষুনি কাশি চলে যাবে। এখন আবার মুখ চোখের চেহারা বদলে গেছে তার। এখন মুখে একটা দৃঢ় প্রতিজ্ঞা, খুকুকে সে ফিরিয়ে আনবেই। ট্রেন ধরার জন্য একটা সুটকেস হাতে নিয়ে সন্ধেবেলা অবনী বেরুতে যাচ্ছে, সেই সময় আর একটা অদ্ভুত দৃশ্য দেখা গেল। অসুস্থ অবস্থাতেই সুবীর দাদার পেছনে পেছনে দৌড়ে আসছে আর সুটকেসটা কেড়ে নেবার চেষ্টা করছে। পাগলের মতো সে চেঁচিয়ে বলছে, না দাদা, তুমি যাবে না, কিছুতেই যাবে না, ও আমাদের কেউ নয়, ওর জন্য তুমি যাবে না। অবনী ধমকে বলল, তুই চুপ কর, আমি কি করব না করব তা তুই আমাকে শেখাবি? সুবীর বলল, তোমার লজ্জা করে না? তুমি একটা নষ্ট মেয়ের জন্য ছুটে যাচ্ছ। অবনী এক চড় মারল তার ভাইকে। চড় খেয়ে সুবীর একটুক্ষণ গুম হয়ে দাঁড়িয়ে রইল। তারপর আবার ঝাঁপিয়ে পড়ে অবনীর হাত থেকে সুটকেসটা কেড়ে নেবার চেষ্টা করতে করতে বলল, না, তুমি যাবে না, কিছুতেই যাবে না। অবনী একবার ছোট ভাইকে ঠেলে সরিয়ে দিয়ে খানিকটা এগিয়ে যাচ্ছে, আবার সুবীর দৌড়ে গিয়ে তার পথ আটকাচ্ছে। শেষ পর্যন্ত রাস্তার মোড়ে দুই ভাইয়ে তুমুল ঝগড়া হয়ে গেল। একটা ট্যাক্সি দেখে তাতে একসময় উঠে পড়ল অবনী। সেই দিনই ভোর রাত্রে আত্মহত্যা করল সুবীর। ছাদের ঘরে একলা একলা শুয়ে থেকে কোন যাতনা তার মনে ছিল কেউ জানে না। দাদার সঙ্গে ঝগড়া করার গ্লানি হয়তো সে সহ্য করতে পারেনি, কিংবা হয়তো গোপনে গোপনে সে খুকুকে তার দাদার চেয়েও বেশি ভালোবাসত। খুকু ওরকমভাবে চলে যাওয়ার সেই আঘাত পেয়েছিল বেশি। ভোর রাত্রে সে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে। খুকুর জন্য অনেকগুলি মানুষের জীবন বদলে গেছে। সেই খুকু এখন সেজে গুজে কীরকম ফুরফুর করে ঘুরে বেড়াচ্ছে বিমানের মধ্যে, সম্পূর্ণ অনাবিল মুখ। অবনী কাশি থেকে ফিরে এসেছিল 3 দিন পরেই। খুকু তার সঙ্গে আসেনি। একদিন একটুক্ষণের জন্য তার সঙ্গে খুকুর দেখা হয়েছিল, তারপরই তারা অন্য কোথাও চলে যায়। অবনী যখন ফিরে এলো তখন সে একটি সম্পূর্ণ পরাজিত মানুষ। তার ভাইয়ের মৃত্যু সংবাদ তক্ষুনি তাকে জানাতে কেউ সাহস পায়নি। এর অল্পদিন পরেই খুকুর মায়েরা চলে যায় আমাদের পাড়া থেকে। অবনীও ফিরে যায় তার দেশের বাড়িতে। এত কাণ্ড করার পরও আরতি বৌদি এবং পাড়ার অন্য 2-1টি মহিলা কখনো বলে ফেলেছেন, যাই বলো, মেয়েটা কিন্তু এমনিতে বেশ ভালো ছিল, এত সরল মন, অথচ কেন যে এরকম একটা ব্যাপার করলো। লোকের মুখে টুকরো টুকরো ভাবে আমি শুনেছিলাম খুকু ঠিক নিজের ইচ্ছেই পালিয়ে যায়নি। আরতি বৌদির বাড়ি থেকে বেরুবার পর কোনো একটি ছেলে তাকে সিনেমা দেখাবার প্রস্তাব দেয়। খুকু লুকিয়ে লুকিয়ে পাড়ার ছেলেদের সঙ্গে সিনেমা দেখত। তার বাড়িতে তো এমন কেউ ছিল না যে তাকে সিনেমা দেখাবে। তার দিদি নিজেকে নিয়েই ব্যস্ত থাকতো সব সময়। আসলে অত দামি দামি শাড়ি গয়না পরে মাথা ঘুরে গিয়েছিল খুকুর। মেয়েদের এরকম হয়। সে চেয়েছিল যতক্ষণ বেশি সম্ভব ওগুলো পরে থাকতে। সে জানতো মাকে দেখাতে গেলেই তো মা বলবেন, যা যা এক্ষুনি ফেরত দিয়ে আয়।
তাই সে চেয়েছিল ওইগুলো পরে কিছুক্ষণ বেড়াবে, রাস্তায় ঘুরবে। সিনেমাতে যাওয়াও তো সেই জন্যই, লোকে তাকে দেখবে। সিনেমা দেখার পর হোটেলে খাওয়াবার নাম করে কয়েকটি ছেলে তাকে জোর করে ধরে নিয়ে যায়, মোট 4টি ছেলে। তারপর গয়না বিক্রি করে নানান জায়গা ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত কাশিতে। প্রথম যে ছেলেটি সিনেমা দেখাতে নিয়ে গিয়েছিল তাকে হটিয়ে দিয়ে খুকুর অধিকার নিয়ে নেয় গোবিন্দ। সেই গোবিন্দর সঙ্গেও খুকুর বিয়ে হয়নি শেষ পর্যন্ত। এলাহাবাদের রাস্তায় হঠাৎ সে মারামারি বাঁধিয়ে 2-3টে লোকের মাথা ফাটায় এবং নিজেও আহত হয়। পুলিশ তাকে ধরে চালান করে দেয় সঙ্গে সঙ্গে। খুকু তখন একা ছিল। বছরখানেক পরে খুকুকে নাকি কলকাতায় দেখা গেছে আবার। আমি আর দেখিনি। সেখান থেকে খুকু কোথায় গেল তা আমি আর জানি না। আমি ধরেই নিয়েছিলাম খুকু ক্রমশই অন্ধকার জগতে চলে যাবে। ওদিকে যারা একবার যায় তাদের তো ফেরার রাস্তা থাকে না। কিন্তু খুকু আবার একটা পদ্ম ফুলের মতন ফুটে উঠেছে। চাকরি পেয়েছে যখন, নিশ্চয়ই পড়াশুনো করেছে কিছুটা অন্তত। মুখে কোনো রকম পুরনো গ্লানির চিহ্ন নেই। ও কি ফিরে গেছে ওর মায়ের কাছে? আরতি বৌদির সঙ্গে আর কখনো দেখা করেছে? কিছুই জানি না। কৌতূহল হচ্ছে খুব, কিন্তু এখন তো ডেকে জিজ্ঞেস করা যায় না। বিমানদা আর আরতি বৌদি এখন বোম্বেতে থাকেন। অবনী কোথায় আছে খবর রাখি না। আগরতলা এসে গেছে, সিট বেল্ট বেঁধে নেবার সংকেত জ্বলে উঠেছে। খুকু এসে আমার পাশে দাঁড়ালো। আমি ওর সিঁথির দিকে তাকালাম। সিঁদুরের চিহ্ন থাকার কোনো প্রশ্নই ওঠে না। বিবাহিতা মেয়েরা বোধ হয় এয়ার হোস্টেস হতে পারে না। আমি মৃদু গলায় জিজ্ঞেস করলাম, অবনীকে মনে আছে? খুকু হাসতে হাসতে বলল, হ্যাঁ। বা মনে থাকবে না কেন? জানেন না, অবনীদা তো বিয়ে করেছেন ওরই এক প্রফেসরের মেয়েকে। ইলেকট্রিক্যাল গুডসের ব্যবসা করছেন এখন, বেশ ভালো অবস্থা। তোমার সঙ্গে তার দেখা হয়েছে? হ্যাঁ, 2-1বার দেখা হয়েছে। ওর বিয়েতে তো নেমন্তন্নও খেতে গিয়েছিলাম। আমি স্তম্ভিত হয়ে গেলাম। মাঝখানের ঘটনাগুলো কি তাহলে স্বপ্ন? গয়না চুরি, আত্মহত্যা, এতগুলো রোমহর্ষক ঘটনা ঘটে গেছে, অথচ খুকুর মনে কোনো দাগই নেই। সে এমনভাবে কথা বলছে যেন তার সুদিনেই ওর সঙ্গে আমার দেখা হয়েছিল। সব কিছুই এমন স্বাভাবিক। শুধু একবার জিজ্ঞেস করেছিল ওর উপর আমার রাগ আছে কি না। অবনীকে সেই সময় দেখে মনে হয়েছিল সে আর জীবনে কখনো উঠে দাঁড়াতে পারবে না। জীবন এরকমভাবে বদলে যায়। বেচারা সুবীর, সেই শুধু হেরে গেল। যাবার আগে খুকু বলে গেল, আপনার সঙ্গে সার্কিট হাউসে দেখা করব কিন্তু। আগরতলায় আমি 3-4 দিন ছিলাম। এর মধ্যে খুকু আমার সঙ্গে দেখা করতে আসেনি। নিশ্চয়ই সময় পাইনি। সে যে খুবই ব্যস্ত তা আমি বুঝেছিলাম। দূর থেকে তাকে একদিন দেখেছিলাম সন্ধেবেলা রাজবাড়ির সামনের রাস্তায়। তার সঙ্গে আর 3জন যুবক। খুকু হাসি মুখে হাত পা নেড়ে তাদের যেন কি বলছে। তারা মুগ্ধ হয়ে শুনছে। খুব সাজগোজ করে থাকলেও তার মুখখানা সরল ছেলেমানুষিতে ভরা। আর যুবক 3টির মুখ দেখলে মনে হয় তারা 3জনই খুকুকে যেন দেবীর মতন পুজো করতে প্রস্তুত। 3জন কেন একসঙ্গে? কোনো একজন পুরুষকে স্থিরভাবে ভালোবাসার ক্ষমতাই বোধহয় নেই খুকুর। কিংবা ও এখনও ভালোবাসতেই শেখেনি। ওর মনটা ঝর্ণার জলের মতন, কোনো আবিল নেই। কিংবা রাজহংসীর মতন যে কোনো জলের উপর দিয়ে ভেসে গেলেও ওর পালকে দাগ পড়ে না। আমি দেওঘরে একটা বাগানবাড়ির পুকুরে এই রকম একটি রাজহংসী দেখেছিলাম। পুকুরে অনেকগুলো সাধারণ হাঁসের মধ্যে একটি মাত্র রাজহংসী ছিল। রাজহংসীরা সাধারণত খুব নিষ্ঠুর হয়। অন্য হাঁসগুলো তার চারপাশে ঘিরে থাকে, ঠিক যেন স্তুতি করে। আর রাজহংসীটি মাঝে মাঝে তার অহংকারী গ্রীবা তুলে ঠোক্কর মারে একজনকে। তখন রাগ হয় দেখে। কিন্তু আবার কোনো সময়ে যখন অন্য সবাইকে ছাড়িয়ে রাজহংসীটি অনেক দূরে চলে যায়, টলটলে জলের মধ্যে তার নিখুঁত শরীর, একটি পালকও ভিজে নয়, তখন মনে হয় ঠিক যেন একটা ছবি কিংবা শিল্প। রাজহংসীটিও যেন দামি শাড়ি এবং গয়না পরে সেজে অহংকারী হয়েছে।
সেই রাজহংসীটি ছিল খুকুর মতন, কিংবা খুকুই সেই রাজহংসীর মতন। যুবক তিনটির সঙ্গে যখন খুকু কথা বলছিল তখন তার শরীরে খুশির হিল্লোল, যেন ও তাদের দয়া বিলোচ্ছে, অথচ সরল নিষ্পাপ মুখ। একসঙ্গে অনেক ছেলের সঙ্গে মিশে ও নিজে আনন্দ পায়, আর সেই ছেলেরা প্রত্যেকে অসুখী হয়। এই ছেলে তিনটিও মরবে। হঠাৎ খুকুকে দেখে আমার শেখবের ডার্লিং গল্পের নায়িকার কথাও মনে পড়ল। সেই মেয়েটিও পুরুষের পর পুরুষ বদলে গেছে, অথচ তার সরলতা কখনো নষ্ট হয়নি। দূর থেকে খুকুকে দেখে আমার মনে হয়েছিল, এই মেয়েটির উপর কি আমার রাগ করা উচিত অথবা ঘৃণা? এর কোনোটাই আমার মনে এলো না। আমি আপন মনে একটু হাসলাম।